ভারতবর্ষই একটা এমন দেশ যেখানে জিডিপিতে দেখানো হয় যে ভারতবর্ষ প্রতি বছর গ্রোথ করছে, প্রতি বছর জিডিপি বাড়ছে, অথচ বেকারত্ব তার সাথে সাথে বাড়ছে। যে চাকরি কি অবস্থা, যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, এরকম তারা দেখছে। কিন্তু তারপরেও বছরের পর বছর তারা একটি সরকারি চাকরির জন্য পড়ে থাকে। পর্যন্ত কি শুনেছেন কোনোভাবে কোনো নেতা বলে যে আমি পাওয়ার এলে এইখানে স্কুলটা খুব উন্নত করে দেবো, আমি পাওয়ার এলে ওই কলেজটার মতো আর একটা কলেজ খুলবো, আমি পাওয়ার এলে কারেন্ট ইন্ডাস্ট্রিয়াল স্কিল আমাদের এখানে ছেলেদের শেখাবো? এরা এগুলো বলে না, তার কারণ জানে মানুষ এগুলো চায় না। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকের মুখ থেকে, অনেক ইউটিউবারের থেকে শুনেছেন যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একদমই শেষ হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে? আগে আমরা সবাই জানি যে আগে গুরুকুল প্রথা চলতো, যেখানে বিভিন্ন ধরনের শিক্ষা খুব ভালো করে দেওয়া হতো, গুরুর বাড়িতে থেকে শিষ্যরা শিক্ষা গ্রহণ করতো। তাহলে অতীতে এমন কি কি ঘটনা ঘটেছে যার জন্য আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, যেটা এক সময় বিদেশ থেকে ছাত্ররা সেই শিক্ষা ব্যবস্থা শিখতে আসতো, সেটা আজকে এমন হয়ে গেছে যে ভারতের নিজস্ব ছেলেরা বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ করছে। যখন ইংরেজরা ভারতে আসে এবং ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের টাইমে, তখন ইংরেজদের সামনে কিছু প্রবলেম থাকে। এক, ভারতীয়দের সাথে কথা বলা, মানে কমিউনিকেশন উইথ ইন্ডিয়ানস। দ্বিতীয়ত, তাদের এমন কিছু লোকের দরকার ছিল যারা শুধুমাত্র নিজেদের কাজ করবে, বেশি প্রশ্ন করবে না, শুধু যেই কাজটা দেওয়া হবে সেই কাজটা করবে তারা। তিন, তাদের এমন কিছু লোক দরকার ছিল যারা শুধুমাত্র অর্ডার ফলো করবে, মানে যাদের দেখতে হবে ইন্ডিয়ানদের মতো বাট তারা ভেতর থেকে হবে ব্রিটিশার্সদের মতো। তারা ইংরেজদের মতোই কথা বলবে, ইংরেজদের মতোই থাকবে এবং ইংরেজদের সব কিছু ফলো করবে। এবং তখন ইংরেজ সরকার সেই দায়িত্বটা দেওয়া হয় থমাস ম্যাকলয়ের ওপর। থমাস ম্যাকলয় ছিল সেই আদমি যে ভারতবর্ষে ইংলিশ এডুকেশনটাকে নিয়ে এসেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন। তো এই থমাস ম্যাকলয় কি করে, সে প্রথমত এমন একটি সিস্টেম তৈরি করে যেই সিস্টেমে লোক পুরোপুরি ব্রিটিশার্সদের সব কিছু কপি করবে। আপনি হয়তো দেখে থাকবেন এখনো অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে তাদের অনেক বাবা মায়েরা তাদের বাচ্চাদের পড়ায় এবং গর্বের সাথে বলে যে আমাদের ছেলেরা যেখানে পড়ে বা মেয়েরা যেখানে পড়ে বা আমাদের বাচ্চারা যেখানে পড়ে সেখানে বাংলা বললে তাদের ওপর ফাইন লাগিয়ে দেওয়া হয়। এরা খুব তারা গর্বের সাথে বলে, শুধু আপনি একবার ভেবে দেখুন এটা একটা কত বড় লজ্জার কথা। যখন ইংরেজ সরকারের সামনে এই প্রবলেমগুলি আসতে থাকে, তখন ইংরেজ সরকার একটি আইন নিয়ে আসে যেটার নাম ছিল ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট 1835, যেটার কর্মকর্তা ছিল থমাস ম্যাকল। এটার দ্বারা তাদের দুটো লক্ষ্য পূরণ হয়ে যায়। এক, তাদের এমন কিছু লোক দরকার ছিল যারা চুপচাপ টেবিলে বসবে, নিজের কাজ করবে, নিজের মাথা চালাবে না, চুপচাপ তাদের যে কাজটা দেওয়া হবে তারা সেটা করবে। দুই, ইংলিশে কথা বলা। তাদের এমন লোক দরকার ছিল, একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, ব্রিটিশার্সরা যখন আমাদের ভারতবর্ষে এসেছিল তারা কিন্তু আমাদের ভাষা তারা শেখেনি, তাদের ভাষা তারা আমাদেরকে শিখিয়েছে এখনো পর্যন্ত। তাই আপনি দেখবেন অনেক স্কুল এমন আছে, আমি অবশ্যই প্রাইভেট স্কুলের কথা বলছি, যেখানে নিজের মাতৃভাষা বাংলা হিন্দি এইসব বললে ফাইন করে দেওয়া হয়, তো সেখানে গেলে আপনাকে ইংলিশেই কথা বলতে হবে। দেখুন, ইংলিশ কিন্তু এমন ভাষা নয় যেটা পৃথিবীতে সব থেকে বেশি বলা হয়, কিন্তু তাও ইংলিশ হচ্ছে এমন একটি ভাষা যেটা আপনি যদি না জানেন তাহলে আপনাকে বলা হবে আপনার পুয়ার কমিউনিকেশন, আপনি ভালো করে লোকের সাথে কথা বলতে পারেন না। আপনি যে কোনো বিদেশে যেগুলো উন্নত দেশ আছে যেমন চায়না, জাপান, এইসব দেশে আপনি দেখুন তারা কিন্তু তাদের নিজস্ব ভাষাতেই তাদের শিক্ষা ব্যবস্থা রেখেছে, তারা কিন্তু অন্য কোনো ভাষায় তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা রাখে। কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ইংলিশটা এমন ভাবে ঢুকে গেছে যেটা না জানলে আপনাকে বলা হবে আপনার পুয়ার কমিউনিটি। প্রায় 79 বছর পেরিয়ে এসেছি, আমরা চাইলেই কিন্তু এই সমস্যাটাকে সমাধান করতে পারতাম, কিন্তু এটা সমস্যাটা সমাধান হওয়ার জায়গায় সমস্যাটা আরো বেড়েছে। তো কিভাবে বেড়েছে, কে কে এর পিছনে আছে, কাদের কাদের দোষ? এখানে কি শুধু নেতা মন্ত্রীরা দায়ী, নাকি এতে শিক্ষকদেরও দোষ আছে, নাকি স্টুডেন্ট যারা আছে, যারা শিক্ষার্থী আছে তাদেরও দোষ আছে? তো চলুন একবার এইটা নিয়ে আলোচনা করবো। সরকারি স্কুলে পড়তে কেউ চায় না, কিন্তু পড়াতে সবাই চায়, যাতে একবার চাকরি হয়ে যাওয়ার পর কাউকে আর পড়তে না হয়। তো কেন সরকারি স্কুলে কেন কেউ পড়তে চায় না? আপনি একবার সময় পেলে আপনার বাড়ির সামনে যে কোনো একটা সরকারি স্কুলে গিয়ে একবার ঘুরে আসবেন। সরকারি স্কুলগুলোর উন্নতি হয়েছে কিছু, সেগুলো হচ্ছে যেগুলো শহর এলাকায় আছে, যেগুলো গ্রাম এলাকায় আছে সেখানে সরকারি স্কুলের অবস্থা আজও সেই একই অবস্থায় আছে।
আমার যেখানে বাড়ি সেখান থেকে একটু আগিয়ে গেলেই আমাদের স্থানীয় সরকারি স্কুল পড়ে, হাই স্কুল প্রাইমারি স্কুল দুটোই আছে। প্রাইমারি স্কুলটার কথা না হয় আমি বাদই দিলাম, হাই স্কুলটা এখনো পর্যন্ত বাথরুম থেকে যেরকম ইউরিনের ঝাঁজ আসে, রাস্তা থেকে লোকে সেটা মানে বুঝতে পারে। তাহলে এইরকম পরিকাঠামো আপনি বলে রাখুন, আপনি কি চাইবেন আপনার বাড়ির কোনো বাচ্চাকে বা কোনো ছেলেকে মেয়েকে সেই স্কুলে পাঠাতে, যেখানে অর্ধেকের বেশি দিনে কোনো টিচার আসে না, যে কোনো দিন যে কোনো টিচার গ্যাপ মারে? সেখানে কি আপনি চাইবেন আপনার বাড়ির কোনো ছেলে মেয়েকে শিক্ষার জন্য পাঠাতে? তো বলবেন যে এই যে সরকারি স্কুলগুলি আছে এগুলো তো সরকার জাস্ট সমাজ সেবার জন্য খুলে রেখেছে, আর এই যে প্রাইভেট স্কুলগুলি আছে যারা হাইফাই ফেসিলিটি দিচ্ছে, কম্পিউটার ক্লাস দিচ্ছে, স্মার্ট রুম দিচ্ছে, কোনো ক্ষেত্রে তো সুইমিং পুল অফার করছে, ফ্রি ওয়াইফাই অফার করছে। আমি জানি না এখনো পর্যন্ত একটা ফার্স্ট স্ট্যান্ডার্ড বা সেকেন্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য ফ্রি ওয়াইফাইটা কিসের জন্য কার্যকরী, আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক না কেন, কিন্তু দেখুন, ভারতের আইন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই একটি ব্যবসার জায়গা নয়। শিক্ষা থেকে টাকা কামিয়ে কেউ কেউ ঘরে রাখতে পারে না। তাহলে এই যে প্রাইভেট স্কুলগুলি আছে যারা হাইফাই ফেসিলিটি দিচ্ছে, তারা এই জিনিসগুলো কেন করে? দেখুন, কেন করে এটার থেকে বড় কথা হচ্ছে এরা কিভাবে করে। তার কারণ হচ্ছে সরকার থেকে অডিটই হয় না। আপনি ভেবে দেখুন, আমাদের ভারতবর্ষে এতগুলি প্রাইভেট স্কুল আছে, ধরুন একটা জায়গায় একটা শহরের ভিতরে 10টা প্রাইভেট স্কুল আছে। এরকম একটা শহর নিশ্চয়ই আমাদের ভারতবর্ষে নেই, অনেক শহর আছে, সেই শহরগুলিতে একাধিক প্রাইভেট স্কুল আছে। অডিট যদি আপনি করতে যান, একটা স্কুলের অডিট একবার হলে তার আবার অডিটিং এর টাইম আছে প্রায় 10-12 বছর। তো তাহলে এই টাইমটা গ্যাপিংটা তারা কত কি করে নেয় সেগুলো দেখার পর্যন্ত কেউ নেই। অনেক সময় অনেক কেস আছে, অনেক জায়গায় অনেক রকম কেস হয় যেখানে পেরেন্টসরা কমপ্লেন করে যে এই অমুক প্রাইভেট স্কুলেতে অনৈতিকভাবে দাম বাড়ানো হচ্ছে, অনৈতিকভাবে ফিস বাড়ানো হচ্ছে, কিন্তু তারপরেও শুধু 2 দিন হল্লা হয়, 3 দিনের দিন সব কিছু চেপে যায়। এটা বরাবর হয়ে এসেছে আমাদের ভারতবর্ষে। যখনই কোনো ব্যাপারে মানুষ প্রোটেস্ট করেছে, 2 দিন পরে মানুষ ভুলে গেছে। এটা বরাবর হয়ে এসেছে, যেদিন হয় সেদিনকে একটু সবাই শ্রদ্ধাঞ্জলি পাঠায়, কিন্তু তারপরে সবাই চুপ হয়ে যায়। এটাই মেন বাস্তব কথা। এর সময় একটি নেতা অনেক ধরনের প্রমিস করে দেয়, কিন্তু আপনারা আজ পর্যন্ত কি শুনেছেন কোনোভাবে কোনো নেতা বলে যে আমি পাওয়ার এলে এইখানে স্কুলটা খুব উন্নত করে দেবো, আমি পাওয়ার এলে ওই কলেজটার মতো আর একটা কলেজ খুলবো, আমি পাওয়ারে এলে কারেন্ট ইন্ডাস্ট্রিয়াল স্কিল আমাদের এখানে ছেলেদের শেখাবো? এরা এগুলো বলে না, তার কারণ জানে মানুষ এগুলো চায় না, আর সত্যিই চায় না। নাহলে আপনি একবার ভেবে দেখুন, একটা মানুষ কিভাবে বলতে পারে যে আমাদের বাচ্চারা যে স্কুলে যায় সেই স্কুলে বাংলা বললে সেখানে ফাইন করা হয়? তাহলে আপনি একবার ভেবে দেখুন, এরা কিন্তু শিক্ষা চায় না, এরা চায় জাস্ট একটা ক্লাস, এরা চায় জাস্ট আমাকে লোকে ভালো বলুক, আমাকে বলুক যে হ্যাঁ অমুকের ছেলেটা তো বড় স্কুলে পড়ে, বড় হয়। এইটাই জাস্ট লোকের অবসেশন, লোকের আর কিচ্ছুই চাই না। অনেক সরকারি স্কুল আছে যারা নিজেদের মতো করে নিজেদের কাজ খুব ভালো করে করছে। আপনি কেভি, নবোদয় এদের কথা ভাবুন, এরা অনেক বছর আছে যারা অনেক বছর ধরে নিজেদের জায়গা খুব ভালো করে ধরে রেখেছে। সরকার চাইলে কিন্তু এই সব স্কুলের মতো করে সব স্কুলগুলোকে রেগুলেট করতে পারে, কিন্তু করবে না। তার কারণ হচ্ছে এইভাবে যদি করতে হয় তাহলে তাদের অগণিত অনেক টিচার লাগবে যারা হাইলি স্কিল্ড হবে। আপনি একটি কেভি টিচারের সাথে একটি নর্মাল স্কুলের টিচারের কোনোভাবেই কম্পারিজন করতে পারেন না। তার কারণ হচ্ছে তারা হাইলি এডুকেটেড, তারা কোনোভাবে ঘুষ দিয়ে পাওয়া চাকরির প্রার্থী নয়, ঠিক আছে? যার জন্য তারা খুব হাইলি ভাবে তাদের শিক্ষার্থীদের শিক্ষা দেয়, সেটা কিন্তু অন্যান্য স্কুলে হয় না। যার জন্য বাবা মায়েরা বাধ্য হয়ে নিজেদের ছেলেদের প্রাইভেট স্কুলে পাঠায়। এবার এখানে দেখুন, ছাত্রছাত্রীদেরও কিন্তু দোষ আছে। তারা দেখছে যে চাকরি কি অবস্থা, যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, এরকম তারা দেখছে, কিন্তু তারপরেও বছরের পর বছর তারা একটি সরকারি চাকরির জন্য পড়ে থাকে। তাদের যদি জিজ্ঞাসা করেন যে কেন পড়ে আছিস, কেন তোর বারবার মানে ফেল করার পরেও একটা চাকরির পিছনে ছুটছিস, তারা একটা কথাই বলবে যে সরকারি চাকরি একবার পেয়ে যাওয়ার পর আর কোনোদিন চাকরি থেকে তাদের বের করা হবে না, তারা সারা জীবন সেফলি চাকরি করতে পারবে। এগুলো সবই মানে কি বলবো, একটা কুড়ে মানুষের কথা। এগুলো সাধারণত একটা কুড়ে মানুষই বলতে পারে। তো এর থেকে আপনি বুঝতে পারবেন যে এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা গ্রহণ করার তাগিদাটাও অনেক কমে গেছে। এছাড়াও আপনি হয়তো অনেক সময় দেখেছেন অনেক ভাইরাল ভিডিও হয় যেখানে ছাত্রছাত্রীরা টিচারদেরকে মারধর করে। কোনো জায়গাতে এমনও হয়েছে জাস্ট একটা
ধার্মিক ব্যাপারে একটা কোশ্চেন লিখে দেওয়ার জন্য কোনো শিক্ষকের হাত পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। তাহলে এর থেকে আপনারা বুঝতে পারেন যে আপনি যদি শিক্ষা নিতে চান তাহলে শিক্ষা গুরু কতটা দাম আর তাদের সাথে আজকে কি ব্যবহার হচ্ছে, এখান থেকে অবনতিটা হওয়া স্বাভাবিক কথা, এটা সবার বোঝা উচিত। যদি অনেক প্রাচীনকালের কথা বলি তাহলে একলব্য দ্রোণাচার্যর থেকে শিক্ষা গ্রহণ করার পর গুরু দক্ষিণা হিসেবে তার বুড়ো আঙুলটি কেটে দ্রোণাচার্যকে দিয়ে দিয়েছিল। এখনকার দিনে মানুষ আঙুল কেটে দেওয়াটা তো দূরে থাক, বরং শিক্ষকের হাত পর্যন্ত কেটে নিচ্ছে। এতটাই অবনতি ঘটেছে আজকে আমাদের এই জেনারেশনের ওপর। প্রথমত এখানে শিক্ষার্থীদের ঠিক হতে হবে, তাদের বলতে হবে খুলে যে আমাদের শিক্ষা দরকার, আমাদের ক্লাস দরকার নেই, আমাদের স্ট্যাটাস দরকার নেই, আমাদের দরকার শিক্ষা। আমরা হাই কোয়ালিটির শিক্ষা চাই, আমাদের সুইমিং পুল ফ্রি, ওয়াইফাই এর দরকার নেই, আমাদের দরকার ফ্রি শিক্ষা। একটি শিক্ষক সে বাধ্য, দেখুন একটা কথা বলি, একটি স্কুলের জন্য যদি কোনো শিক্ষার্থী যদি ভালো করতে পারে পরীক্ষায়, তাহলে একটি স্কুলের জন্য সে খারাপও করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যখন একটি ছাত্র খুব ভালো রেজাল্ট করে তখন স্কুল বলে হ্যাঁ আমাদের জন্য করেছে, আমাদের জন্য করেছে, কিন্তু যখন সেই খারাপ রেজাল্ট করে পুরো দোষটা তাদের বাবা মায়েদের উপর চাপানো হয়েছে, বলা হয় যে আপনার ছেলে ভালো করে ধ্যান দেয়নি। এই জিনিসটার ওপরে সবার কোশ্চেন করা দরকার যে একটি স্কুলের জন্য ভালো করলে সেই স্কুলের জন্য খারাপ কেন করছে না, খারাপটা কেন তারা নিজেদের জন্য করছে, এটা সবার বোঝা। আশা করি আপনারা দেখেছেন চারদিকে যে এসএসসি স্ক্যাম নিয়ে প্রচুর লাঠিচার্জ হচ্ছে, শিক্ষকদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই সব জিনিসগুলো জাস্ট একটা জেনারেশনকে শেষ করার জন্য, আর কিচ্ছু না। এইভাবে আপনি জাস্ট একটা জেনারেশনকে শেষ করে দিতে পারবেন, আর কিচ্ছু করতে পারবেন না। আপনি এদিকে স্টেজে দাঁড়িয়ে বলছেন যে ভারতবর্ষ বিশ্বগুরু হবে, এই হবে সেই হবে, কিন্তু আপনি বলুন আপনি একটা গুরুকে মেরে কিভাবে বিশ্বগুরু হবে? এটা কখনোই সম্ভব না। আর যদি আপনাকে সত্যি করে বিশ্বগুরু হতে হয় তা প্রথমত আপনাকে গুরুকে তার প্রাপ্য সম্মানটা দিতে হবে, এটাই বাস্তব। আমাদের ভারতবর্ষ একটা এমন দেশ যেখানে জিডিপিতে দেখানো হয় যে ভারতবর্ষ প্রতি বছর গ্রোথ করছে, প্রতি বছর জিডিপি বাড়ছে, অথচ বেকারত্বও তার সাথে সাথে বাড়ছে। আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিন, যদি আমাদের জিডিপি বাড়তে থাকে, ইনকাম বাড়তে থাকে, তাহলে বেকারত্ব কি করে বাড়তে পারে? এই সাধারণ প্রশ্নটা সব পাবলিকের মাথায় ঢোকা উচিত। আমাদের সাধারণ মানুষেরই ক্ষমতা আছে এই কোশ্চেনগুলো করার, অনেকে করতেও পারে কিন্তু করবে না, কারণ তাদের নিজেদের স্বার্থ নেই এতে। যখন নিজেদের স্বার্থের ব্যাপার আসবে, যখন নিজেরা প্রবলেমে ফাঁসবেন, তখনই যে শুধু প্রশ্ন করতে হয় এমন কোনো মানে নেই। কখনো নিজে এমনি প্রশ্ন করে দেখুন যে কেন হচ্ছে। সবসময় কারোর উপর অন্ধবিশ্বাস করাটা কোনোভাবেই একটা শিক্ষিত সমাজের গুণ নয়। বলে দিই, এখানটায় অনেক নয়েজি, আমার সাউন্ড হয়তো ভালো ক্লিয়ার না, তো আপনারা সাপোর্ট করুন। আশা করি ভবিষ্যতে খুব ভালো করে ভিডিও বানাতে পারবো। নমস্কার।